ঠিক আছে, যেটা বলছিলাম যে শ্বসনটা শেষ হয়েছিল আমাদের, বলেছিলাম একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, একটা হচ্ছে প্যাসিভ প্রসেস। আমাদের ক্ষেত্রে ঠিক উল্টা। আমাদের অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা, মানে কোনটা হচ্ছে সক্রিয়, সক্রিয় বলছো না, মানে আমাদের কোনটাতে শক্তি লাগে কোনটাতে লাগে না। আমাদের নিঃশ্বাসে শক্তি লাগে, প্রশ্বাসের সময় শক্তি লাগে না। ধরুন কোনটা জিনিস, হ্যাঁ প্রশ্বাস ছাড়া, আর নিঃশ্বাস মানে নেওয়া। এই জন্য তো আমি ওইটাতে যাই না, ইংরেজিটা ভালো বলো না। ইনহেল ইনসাইড নেওয়া, আর এক্সেল মানে বের করে দেওয়া। ওই ওই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ছিল হচ্ছে এক্সপাইরেশন যেটা, মানে প্রথমে ইন্সপাইরেশন যেটা, প্রশ্বাস যেটা কি বলে, সেই প্রশ্বাসটা ছিল সক্রিয়ভাবে নেওয়া হতো, মানে এইটা নিতে এনার্জি লাগে। আর যেটা নিঃশ্বাস ছিল সেটা নিতে কোনো এনার্জি ওই ইউজ হয় না। আর এই হ্যাঁ ভিডিও তো আছে। এবং যেটা ঘাস ফড়িং এর ঠিক উল্টাটা, মানে কি ঘাস ফড়িং কি ছিল ঠিক উল্টাটা, মানে কি হ্যাঁ কেন এটাও বুঝেছিলাম। প্রশ্বাসের সময় ডিরেক্ট এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড থাকে, এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকার কারণে এই ক্ষেত্রে আলাদা কোনো এনার্জি ইউজ করতে হয় না, ডিরেক্ট এই যে ফ্লুইডগুলোতে চলে যায়, ফ্লুইডগুলোতে এই গ্যাসটা গিয়ে মিশে যায় ফ্লুইডগুলোর সাথে, ফ্লুইডগুলো আবার চলে যাচ্ছে টিস্যুর ভিতরে, এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্যন্ত চলে যাবে হচ্ছে কি বলে ইয়াগুলো, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এগুলো মিশে যাবে। তো এখন কথা হচ্ছে যে এখন বাইরে ফিরে আসবে কীভাবে, অটোমেটিক তো চলে গেল ভিতরে, বাইরে আসার জন্য ভিতর থেকে একটা চাপ দিতে হয়, ওই পেশির সংকোচন লাগে। এই সংকোচনটা করার জন্য ব্রেন থেকে সিগন্যাল পাঠাতে হয় পেশিতে, এরপর সেই পেশিটা সংকোচন করে, তারপর সেটা বাইরে বেরিয়ে চলে আসে। বুঝতে পারছো? এখানে একটা এক্সট্রা এনার্জি ইউজ করতে হয়, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস অথবা সক্রিয় একটা প্রক্রিয়া। এরপরে আসি হচ্ছে যে পরে আমাদের যে আটা আছে, এইটা মানে আমি শর্টকাটে বলে গিয়েছিলাম যে কোথা থেকে কোথায় যাচ্ছে। অক্সিজেন কোথায় যাবে, শ্বাসযন্ত্র দিয়ে, ট্রাকিয়া দিয়ে, অ্যাট্রিয়াম, মানে আগে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম হয়ে ট্রাকিয়া হয়ে, ট্রাকিয়ল হয়ে, প্রান্তীয় থলি হয়ে, এরপরে চলে যাবে কোথায়, একদম টিস্যুর মধ্যে। তো টিস্যুর মধ্যে কার্বন মানে এটা কীভাবে যাবে, বিভিন্নভাবে মনে করো যে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে। এরপর সেখানে কোষের ভিতর কী হবে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শ্বসন ঘটে যাবে, সেই শ্বসন ঘটে যাওয়ার পরে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অক্সিজেন তো থাকবে না, সেটা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা অনেক বেশি, জানো তো ওটা? এই আনিশা কি বলতেছি আমি, তুমি কোন দিকে আচ্ছা। এরপরে এই কার্বন ডাইঅক্সাইডগুলো আবার প্রান্তীয় থলি হয়ে, ট্রাকিওল হয়ে, মানে উল্টা পথে, একবার এই পাশে দিয়ে পাশে গিয়েছিল না, এখান থেকে এইবার এই পাশে আসলো। এবার ঠিক এইটার উল্টা প্রসেসটা, মানে এবার ঠিক উল্টা প্রসেসটা লিখবা, অক্সিজেনের জায়গায় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এইরকম আবার প্রান্তীয় থলি হয়ে, ট্রাকিওল হয়ে, ট্রাকিয়া হয়ে, অ্যাট্রিয়াম হয়ে, আবার শ্বাসযন্ত্র হয়ে, বায়ুমণ্ডল। বুঝতে পারছো? এই পাশ দিয়ে দিবা আর কি। অক্সিজেন ছিল এখানে, এখান থেকে অক্সিজেনটা শুরু হবে এখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে, কার্বন ডাইঅক্সাইড প্রান্তীয় থলি, ট্রাকিওল, ট্রাকিয়া, অ্যাট্রিয়াম, শ্বাসযন্ত্র, বায়ুমণ্ডল, এইভাবেই চলতে থাকবে। বুঝতে পারছো? ওটা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তো আজকে আমরা যেটা শুরু দেবো সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম বা এটাকে বলা হচ্ছে রেচনতন্ত্র। কার রেচনতন্ত্র? এটা ঘাস ফড়িংয়ের, বুঝতে পারছো, আমাদের না। আচ্ছা, তো এদের মধ্যে প্রধান যে রেচনতন্ত্র পড়বো আমরা, একটা সিস্টেম আমরা কি জানি, অনেকগুলো কি থাকে অঙ্গ বা অর্গান। এর মধ্যে প্রধান যে রেচন অঙ্গটা আছে এটার নাম কি তোমরা জানো না? হ্যাঁ, ম্যালপিজিয়ান, PIGHIAN, ম্যালপিজিয়ান টিউবিউলস, বা এটাকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা। আর ম্যালপিজিয়ান বডি মনে আছে তো? প্রত্যেকবার বলি, প্রত্যেকবার ভুলে যাও। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যেটা থাকে সেটাকে বলা হয় ম্যালপিজিয়ান বডি। আর এদের ক্ষেত্রে হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল বা ম্যালপিজিয়ান নালিকা। এটা কি
এদের প্রধান বলো রেচন এটা হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ। এটা কি MAL নাকি MO? MA এটা এইটা হচ্ছে এদের প্রধান নালিকা। এইটা কোথায় থাকে বলতে পারবা? কোন জায়গায় থাকে এটা? মিডল হ্যাঁ, মিড গার্ড বলে যেটাকে, মধ্য কি বলে পৌষ্টিক নালী যেটা, এটার নাম কি? এটা তো একটা নাম আছে, ভুলে গেছো সব। এটা হচ্ছে মেসেন্টেরন। এই মেসেন্ট্রন এবং আর একটার মাঝখানে মেসেন্ট্রন এবং ইলিয়ামের মাঝখানে যে জায়গাটা, এইখানে থাকবে হচ্ছে মালপিজিয়ান নালিকা। এটা হচ্ছে ছোট ছোট চুলের মতো সূক্ষ্ম লম্বা লম্বা অনেকগুলো নালী আছে। এবং এইটা মোটামুটি আমাদের বডিতে কতগুলো থাকে? এটা হচ্ছে প্রায় 100টার মতো থাকে। 100টা আমাদের বডিতে তো না হয়, ঘাস ফড়িংয়ের বডিতে এটা থাকে হচ্ছে 100টি পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি। দেখো 100টি মালপিজিয়ান নালিকা ঘাস ফড়িংয়ের বডিতে থাকে। এরপর আসি যে এইটা ছাড়াও আরো কিছু এক্সক্রিটরি অর্গান আছে, যেমন কি বলে, একটা হচ্ছে ইউরেট কোষ আছে, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল, এগুলো হচ্ছে এক্সেসরি। এইটা হচ্ছে মেইন, এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। আর এর বাইরে কিছু কি বলে এক্সেসরি বলে আর কি, মানে এক্সট্রা কিছু রেচন অঙ্গ আছে। মানে এক্সেসরি বাংলাটা, সঠিক বাংলাটা আমার মনে পড়তেছে না। এক্সেসরি তো বোঝো, মানে এক্সট্রা আর কি, যেগুলা খুব বেশি মেনশনাবল কিছু না। SSORY এক্সেসরি। এগুলোর মধ্যে কি আছে? একটা যেটা সেটা হচ্ছে ইউরেট কোষ, ইউরেট কোষ আছে। এরপরে ইউরিকোস গ্ল্যান্ড, URICOS, ইউরিকোস গ্ল্যান্ড বা ইউরিকোস গ্রন্থি, নাম এটা ইউরিকোস গ্রন্থি। এরপরে আছে কিছু নেফ্রোসাইট, NEPHROCYT, কিছু নেফ্রোসাইট আছে। এরপরে আরো এখানে থাকবে কি, এবং বাইরের যে ঘাস ফড়িংয়ের বাইরের যে লেয়ারটা, এটার নাম কি? এক্সেসরি বানান করো না? এটা এক্স বানানটা ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করতাম যে এ দিয়া হলোটা কি হইতো? আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে ফেললাম। লাস্টে কি SORRY? হ্যাঁ এক্সেসরি। S নাকি ডাবল S হবে? ডাবল এস তো ORY। আচ্ছা, তো একটা হচ্ছে নেফ্রোসাইট, সাইট মানে তো বোঝো কোষ, মানে নেফ্রন থেকে আসা কোষ। আর একটা আছে, এটা হচ্ছে হাঁসফড়িংয়ের উপরের যে ত্বকটা, মানে একদম বডির বাইরের যে উপরের যে লেয়ারটা, শক্ত খোলসটা, এটার নাম কি মনে আছে? আচ্ছা হ্যাঁ, ওটা কাইটিন লেয়ার ছিল না? কাইটিন লেয়ার ছিল ওটা আর কি। তো ওইটার ঠিক তলে, হ্যাঁ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল না ওটা, সেটা বলছিলাম আমি। আচ্ছা, কিউটিকল থাকে। কিউটিকল কোথায় থাকে? ওই কাইটিনের নিচ দিয়ে পাতলা একটা কিউটিকল লেয়ার থাকে, সেটা পরবর্তীতে কাইটিনে ফর্মে আর কি। সবই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তো ওই কিউটিকল যে স্তর বা কিউটিকল লেয়ার, এইটাও কিছু কিছু অতিরিক্ত অতিরিক্ত আর কি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। সেটা কি বললাম? কিউটিকল, CUTICE। এইগুলো সব হচ্ছে এক্সেসরি রেচন, মানে অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে, বুঝতে পারছো? তো এখন আমরা আমাদের মেইন পড়াশোনাটা কোনটা নিয়ে, সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা নিয়ে, যেটা যার নাম থেকে এটা আসছে। ওই যে নামটা অলরেডি লিখেই দিয়েছি, মালপিজি, এই এনটা বাদ দিয়ে দিবা। ওর নাম হচ্ছে ম্যাক্রোলিও মালপিজি সায়েন্টিস্ট। ওর নাম একজন ইতালীয় চিকিৎসক এবং জীববিজ্ঞানী, ইনি সর্বপ্রথম এই নামটা দেন ইটালিকিনি। তো এরপরে আসি যদি এটার অবস্থানটা কোথায় হয়েছে, অলরেডি বলে ফেলেছি। কোথায় বলো? মেসেন্ট্রন, হ্যাঁ, এবং ইলিয়ামের মাঝখানে এটা অবস্থিত। এবং এইটা কোথায় থাকে? ভিতরের দিকে থাকে না বাইরের দিকে?
বাইরের দিকে থাকে। হ্যাঁ ভেতর দিকে থাকবে কেন? আরে মানে বলতেছি যে পৌষ্টিক নালী যেটা জিআই ট্র্যাক ওটা ভেতর দিকে না বাইরের দিকে? ওটার বাইরে না? হ্যাঁ এটা বলবো যে হিমোসিলে। বোর্ডের বাইরে বোঝাই নেই আমি। আচ্ছা তুমি যেটা বলছো ওইটা ঠিক। আচ্ছা মানে এইটা হচ্ছে যে এই যেটা হিমোসিল যেটা এই হিমোসিলের মধ্যে মুক্ত হবে থাকে, বুঝতে পারছো? মানে সুতার মতো হয়ে যাবে ছড়ানো সেটানো, এইটা মনে করো। অনেকগুলো থাকে এরকম, বুঝতে পারছো? এগুলো হচ্ছে মালপিজিয়াম নালিকা বা মালপিজিয়াম টিউবিউল এরকম। এখন এইটা এই যে তোমরা করো একদম পৌষ্টিক নালীর ভিতরের দিকটা, বুঝো নাই? এটা পৌষ্টিক নালীর ভিতরের দিকটা না। তাহলে এখন কথা হচ্ছে যে এই বরাবর থাকে বাইরের দিকে হিমোসিল, এটা মনে করো মেইন বডি, বুঝতে পারো? দেখো উপরে একটু ড্র করলাম না আমি, বুঝতেছো কিনা আনিশা? আচ্ছা তাহলে এই বরাবর থাকবে হচ্ছে এগুলা, এবং এইটা হিমোসিল না, এটা মাঝখানে ফাঁকা জায়গা, এই হিমোসিলে মুক্ত হবে থাকবে। এবং এইটা হচ্ছে নারীটা কেমন থাকে, এটা কিন্তু এই যে এরকম আর কি, এই যে কাশ্মীরের কোর্সিয়াগুলো যেমন ছিল না, সরি হাইডার কোর্সিয়াগুলো যেমন ছিল না, এরকম মাঝখানে ফাঁপা থাকে। এইটা এই যে এরকম মাঝখানে ফাঁপা থাকে গোলাকার, এরকম থাকবে। আচ্ছা এইটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আর আমাদের প্রধান রেচন অঙ্গ কোনটা? কিডনি, মনে আছে তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিডনি ঠিক আছে তো। ওই কিডনি যেটা ওইটাই বৃক্ক, আরো নাম আছে মনে হয় কি যেন বলে। আচ্ছা এবার আসি হচ্ছে যে এখন মালপিজিয়াম টিউবসটা আসলে কেমন যদি আমরা দেখি, তাহলে যে এইটার ভিতরটা কেমন থাকে বা বাইরের দিকটা কেমন থাকে, এইটা যদি প্রস্থচ্ছেদ এবং লম্বচ্ছেদটাও আমরা দেখবো, দুইটাই সমস্যা দেখবো আমরা। আচ্ছা তো এরপরে আসি হচ্ছে যে এইটা হচ্ছে মনে করো অবস্থানটা দেখলাম। এবার একটাকে আমরা মাঝখান দিয়ে এই বরাবর কাটলাম, মনে করো এই বরাবর করে কেটে দিলাম। এখন এইটা কি পাবো? এইটাকে মনে করো কাটলাম, তাহলে এরকম একটা জায়গা পাবো না গোলাকার। তাহলে এই গোলাকার জায়গাটা এটার উপর আমরা স্ট্রাকচারটা দেখবো। এই পাশে হচ্ছে আরে এটা সহজ জিনিস তো, দেখে দেখে আগা লাগে না। এটা আবার আমি যেমন করে দিচ্ছি এরকম করেই দেওয়া লাগবে। বইতে এখন দেখতেছি না, পরে এখন ভালো লাগে। হ্যাঁ বুঝে যাচ্ছি। আমি যেমন করে দিচ্ছি এরকম করেই দিতে হবে, তুমি তোমার মতো করে দিবা। আজকে 31 তারিখ। হ্যাঁ আজকে 31 তারিখ। কি যেন এটা কি মাস? হ্যাঁ হইতেও পারে। ও কালকে থেকে ফেব্রুয়ারি শুরু, সময় কোন বার দেওয়া যায় টেরই পাই না। এক বছরের প্রথম মাস শেষ। আল্লাহ। আচ্ছা তো প্রথমত এইটা মনে করো লুমেন, সেই লুমেন তো বোঝো, লুমেন ফাঁকা জায়গা আর কি ভিতরে। আচ্ছা তো লুমেনটা এত বড় থাকবে না, আবার আরো ছোট হয়ে আসবে। এটার বাইরে দিয়ে এরকম পাতলা একটা লেয়ার থাকে, অকোষীয় লেয়ার। এটা কি বলে বলো? বুঝতে পারবে এটা কি? অকোষীয় মতো লেয়ার থাকে মেসোগ্লিয়া, জানি না। না, অকোষীয় এদের এখানে মেসোগ্লিয়া কই থেকে আসবে? হেই এটা কি দিয়েছ রে বেসো? ওই থেকে কি বলো? এইটুকু ফিগার ড্র করে আমি টাইম ফেলতে পারি না, খালি কোচিং সেন্টারগুলোর কথা চিন্তা করি, এত বড় বড় ফিগার ড্র করে পড়াবেন পড়াই কত সিলেবাস কভার দেয় কেমন? আচ্ছা এত কালার টালার মারা এত কিছু সময় আছে, তাহলে এখন বিষয় হচ্ছে যে এই বরাবর একটা ছোট্ট এরকম ফাঁকা জায়গা থাকে, এবং এই ফাঁকা জায়গাটা আবার একবারে ফাঁকা থাকে না, এখানে ছোট 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 কিছু এরকম ফিল্টারিং এর মতো জায়গা থাকে। আচ্ছা মাঝখানে জায়গাটা আছে লুমেন। তাহলে এই এখন এই পাশের জায়গাগুলো তাহলে কি? এই পাশের জায়গাগুলোতে থাকবে হচ্ছে বিভিন্ন মাপের কোষ থাকে এরকম। ভাবনি যে কালো কালো বলে গেছে না, কয়টা থাকবে মোটামুটি? দেওয়া আইডিয়া করে কোনো সমস্যা নেই, দেওয়া 4টা 5টা 6টা যা মন চায় দাও। এগুলো এত গণার টিচারদের সময় নাই, বুঝো নাই? আর এগুলো যে কালো মানে ব্যান্ডের মতো থাকে আর কি, এরকম আর কিছুই না, তো গণাগণির সময় নেই।
তোমরা দেখি তোমরা লামিয়া এত বেশি কেয়ারফুল ভাইয়া, এই দাগটা একটু বাঁকা হয়েছে, এটা কি কেটে দিবে আমার ভাইয়া? এই দাগটা তো আরেকটু এরকম হলে ভালো হইতো, স্যার যদি মার্ক না দেয়। বাবারে এত স্টুডেন্ট, সময় আছে টিচারদের। তোমাদের মতো আরো 400-500 স্টুডেন্টের সামনে লাগে তাদের, এটা বোঝা লাগবে, এত সময় নাই। তোমাকে নিয়ে টিচাররা পড়ে থাকবে না। পিঞ্জের মতো লাগছে। বোঝো তাই বোঝো, সমস্যা নাই। এটা হচ্ছে যে এখন মাঝখানে যে জায়গাটা, এটা কি? এটা ফাঁকা জায়গা কি বলে? লুমেন, জানো তো? LUMEN, লুমেন। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তাহলে বাইরে যে একটা ব্যান্ডারের মতো কিছুটা পর্দার মতো আছে, মাঝখানে তো ফাঁকা, এগুলা তো কোষ, বুঝতে পারছো? এগুলা কোষ, তাই না? এই যে বাইরের দিকে যেরকম ব্যান্ডের মতো হয়ে আছে, এটার নাম হচ্ছে ভিত্তি পর্দা, বা এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ভিত্তি পর্দা, বা এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। দুইটাই দিয়ে দিচ্ছি, খুশি এবার? একটা দিলে আবার তো তোমার রাগ করবা, ইংলিশটা তো তোমাদের ভবিষ্যতে লাগবে, সেটা বুঝতেছো না। আরে ইংলিশ ভেজাল আছে, পরে বাংলা বুঝি না আমি এসে। আর হ্যাঁ, বাংলা বোঝা যায় না পরে, ইংলিশ না পরে। বাংলা বুঝবে না কেন? এটা বাংলা করবা, ডিকশনারি সার্চ মারবা, এই আবার কি? আরে এইটা যদি তুমি ইংলিশে লিখে দিয়ে আসো, এটা তোমার কি কেউ না করবে তোমারে? বুঝো নাই? ম্যাডাম বলবেন নির্বাসন পড়ে দিছি। আমি লিখছি, আমার বইতে এটা ছিল। আমার বইতে ওইটা লেখা ছিল। আপনারা ইংলিশ না বললে আমি কি করবো? আমার টিচার জীবনে ওগুলা ইংলিশ লিখে ওরা খুশি হইতো, জানে? আমি ইংলিশ পারি দেখাইছি, এরকম ভাব আসতো আমি, দেখেন আমি ইংলিশেও জানি, বাংলা অপশনে পড়িতে শিখেছি। তাহলে এটা হচ্ছে লুমেন, তুমি ইংলিশ অপশন থাকলেই ভালো হতো। আচ্ছা, এখন তো ওই যে ইংলিশ অপশন টিচারদের কাছেই পড়তেছে করে বেরিয়ে, তাই না? যে ভয় পেয়ে নিলা বাংলা ভাষা, না ঘুরে বেরিয়ে ওইটাই। আমি রে ধরনের সবাই তো ইংলিশ অপশন। এবার আসছে এই মাঝখানে হচ্ছে ফাঁকা জায়গা, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, বা এটাকে বলে ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দাটা কি? এটা কিন্তু হচ্ছে অকোষীয়, জানো তো? ভিত্তি পর্দা একটা পর্দা, একটা এর আগে দেখাইছিলাম না, এটার উপর বেস করে যে কোষগুলো সব তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর নাম কি ছিল? এপিথেলিয়াম কোষ। বেসমেন্ট মেমব্রেনের সাথে যেগুলো থাকে সেটা অলওয়েজ কি হয়? এপিথেলিয়াম কোষ হয়, তাই না? বা উপর দিয়ে অনেক ক্ষেত্রে কিউটিকল থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এই যে এটা বেসমেন্ট মেমব্রেন, এদিকে তোর কোষ নাই, তাহলে এগুলো কি কোষ হবে? এইটা বেসমেন্ট মেমব্রেন, এইটা অকোষীয়। এই যে কোষগুলো, এগুলা কি কোষ? হ্যাঁ, বুঝতে পারছো এবার? তার মানে যেখানে বেসমেন্ট মেমব্রেন আছে সেখানে যে কোষটা অবশ্যই থাকতে হবে তার নাম এপিথেলিয়াম কোষ। তাহলে এই যে যেগুলা, এইটা তো লুমেন ভিতরের জায়গাটা, বাইরে এগুলো হচ্ছে ভিত্তি পর্দা, বা এগুলাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এবং এই বেসমেন্ট মেমব্রেনে মাইক্রোভিলাই সম্মিলিত এরকম থাকে। এই যে দেখো, এই যেগুলা দেখতেছো না, এগুলা ছোট 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 এই যে ব্রাশের এর মতো থাকে, এই জন্য এগুলাকে বলা হয় ব্রাশ বর্ডার। বর্ডার থাকে। আর এখানে আরো কি থাকবে, সেটা হচ্ছে মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই এখানে থাকবে। আর এই যে মেইন কোষগুলো, এগুলা কি বলা হয়? এপিথেলিয়াম কোষ, ইপিআই, এপিথেলিয়াম সেল। মাইক্রোভিলাই লিখছেন না? হ্যাঁ, মাইক্রোভিলাই, VILLI, ভিলাই, তাহলে বাংলা দিয়ে রাখো, সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে যে এই ব্রাশ বর্ডার গুলো, এই ব্রাশ বর্ডার গুলো এখন এগুলা কি করে, যতটা মানে এরা এত বেশি নড়াচড়া যে করবে না, আর কর্ষিকার মতো এতটা বেশি আবার নড়াচড়া করে না, মোটামুটি থাকে আর কি কোনো রকম, তবে হালকা একটু নড়াচড়া করতে পারে। এবং এখন আসি হচ্ছে যে কি হবে, রেচন পদ্ধতিটা সম্পন্ন হচ্ছে। এখন আসি হচ্ছে এদের রেচন যে আছে, এদের প্রধান মানে বর্জ্য পদার্থ যেগুলা বডির মধ্যে, বর্জ্য পদার্থ কি তৈরি হবে বলতে পারো? এদের বডির যে প্রধান যে রেচন মানে রেচন পদার্থ যেগুলো, এগুলো থাকে হচ্ছে দুইটা।
একটা হচ্ছে ইউরিক অ্যাসিড এখানে দিয়েছি না জানি না আমি পড়লাম। কি হচ্ছে? আচ্ছা তাহলে এইটা এদের প্রসেসটা ক্লিয়ার। এবার আমরা চলে যাবো রেশন পদ্ধতিতে কিভাবে রেশন পদ্ধতিটা এখানে সম্পন্ন হচ্ছে। তাহলে দেখো এবার এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইখানে এই ভিতরের যে জায়গাটা এইখানে ঘটবে হচ্ছে রেশন কাজটা। রেশন পদ্ধতিটা এখানে সম্পন্ন হবে। রেশন কি? আমাদের ক্ষেত্রে কিন্তু মুদ্রা কোথায় তৈরি হয় জানো? তাই আমাদের মুদ্রা কোথায় তৈরি হয়? হ্যাঁ, যকৃতে। হ্যাঁ তাহলে ঠিক আছে। মনে আছে? এই যে ওদের কিন্তু পড়াইছিলাম বিশ্বাসই করো না কি এখনো যে মুখমূত্র যকৃতে তৈরি হয়। মনে আছে। আচ্ছা আমাদের তাহলে কিডনি কি করে? ফিল্টারিং হ্যাঁ ফিল্টারিংটা করে। আমাদের কিডনিতে কিন্তু কোনো রিয়াকশন কিছু ঘটে না, বুঝিও। আর এদের ক্ষেত্রে কিছু পরিমাণ আবার মূত্রই ইয়াতেই তৈরি হবে। তোর ইয়া নাই, যকৃত নাই, ই আছে হিমোসিল। ওই হিমোসিলের মধ্যে যা করা সব ঘটে যাবে এবং কিছু পরিমাণ রিয়াকশন ঘটবে হচ্ছে এই মালপিজিয়ান মালিকাতে। কেমন থাকে যদি একটু দেখি মালপিজিয়ান টেবিলটা। এইরকম একটা মনে করো ইয়া ড্র করবা। কি একটা মালপিজিয়ান টিউবিল আঁকলেন না? আবার কত সমস্যা। এটা বেশি বেশি মতো। এইটা মনে করো এর হচ্ছে যে কি বলে, সাপোজ এই দিকটা মনে করো ছিল হচ্ছে ইয়া, সাপোজ এই দিকটা ছিল কি বলে এটাকে, উপরের যে জায়গাটা কি নাম, মেসেন্ট্রন। এবং নিচের যে অংশটা মনে করো আর কি, এই উপরের অংশটা ছিল হচ্ছে মেসেন্ট্রন এবং নিচের অংশটা হচ্ছে, নিচের অংশটা কি বলো? আমি যেটা আঁকছি বই আছে। হ্যাঁ কই? এইটা কি দেখতেছ এটা? এত বড় করে আঁকা লাগবে? হ্যাঁ দুইটা অংশ তো এটা, এবং মাঝখানে এটা দেখা যায় ইয়ে দিতে হয় এটা। আরে বাবারে এই যে এইটা যেটা দিলাম এটা এরা যেটা দিয়েছে এখানে এটা কি তাহলে বুঝো নাই? আমি ছোট করে আঁকতেছি না। বড় করে দেওয়ার কারণ আছে আবার। এইটা হচ্ছে একদম এক্সাক্ট পিকচারটা হচ্ছে এরকম থাকবে। এবার দেখো সুন্দর হয়েছে এটা। তাহলে এইটা হচ্ছে দেখো, তাহলে এইটা একটা উপরের এই যে দিকটা এটা হচ্ছে আমাদের মেসেন্ট্রন এবং নিচের দিকটা হচ্ছে ইলিয়া, মাঝখানে আছে মালপিজিয়ান টিউব এবং লম্বা করে দিয়েছি কেন? কারণ তোমাদের ভিতরে আরো লম্বা দেখো, এত লম্বা আমার জায়গা নাই এই জন্য দিতে পারিনি। তাহলে এইটা তো দুইটা পার্ট পাচ্ছি আমরা। এই যে প্রথম সামনের দিকের পার্ট এর নাম প্রক্সিমাল বা নিকটবর্তী, এই নামগুলো দিয়েছি কিনা আমি জানিও না। প্রক্সিমাল এন্ড ও দিয়েছে আর কি, গোড়াদেশীয় ক্ষরণশীল অঞ্চল, গোড়াদেশীয় ক্ষরণশীল অঞ্চল, বা আমরা এটা বলি প্রক্সিমাল সেক্রেটিভ এন্ড, মানে ক্ষরণ করে এই জায়গাগুলো, এর নাম প্রক্সিমাল সেক্রেটিভ এন্ড বলা হয় এটাকে। এই বাংলা হচ্ছে গোড়াদেশীয় শোষণক্ষম অঞ্চল, শোষণশীল বা ক্ষম অঞ্চল। ও শোষণশীল ওইটা উপরে ওই পাশেরটা, এটা হচ্ছে ক্ষরণশীল। আর এই যে পার্টটা এইটা হচ্ছে দূরবর্তী। আমরা যদি এই গোড়া দেশের নামটা বলা ভালো লাগে না, প্রক্সিমাল ডিস্টাল, কাছাকাছি আর দূরবর্তী, বুঝো নাই? ওইটা বলেছিল। আর এটা হচ্ছে লিখে দেন। হ্যাঁ লিখে দেন। ওটা হচ্ছে প্রক্সিমাল সেক্রেটিভ এন্ড। ঠিক আছে। সিক্রেটিভ, সিক্রেশন তো বোঝো, মানে ক্ষরণ আর কি, CRATIV, সেক্রেটিভ এন্ড, END, এন্ড মানে প্রান্ত। আর এটা হচ্ছে প্রান্তীয় মানে শোষণশীল অঞ্চল আর কি এরকম বলা হয়, বা ইংলিশটাই বেটার হবে না হয়। ডিস্টাল মানে দূরবর্তী, ডিস্টেন্স বুঝো না, ডিস্টাল। এটা হচ্ছে অ্যাবজর্পটিভ, আরে
SORPTIVE অ্যাবজর্পটিভ এন্ড এন্ড তো বসো প্রান্ত প্রান্ত আর কি ডিরেক্ট আর বাংলায় প্রান্তীয় প্রান্ত প্রান্ত শোষণক্ষম অঞ্চল। প্রান্তীয় শোষণশীল অঞ্চল শোষণক্ষম ওই যাই পাওয়ার যেটাই দাও সমস্যা নেই অ্যাডজেক্টিভ বাংলার বিশেষণ আমার থেকে তোমরা ভালো বোঝো শোষণশীল কি বিশেষণ এটা তো বোঝো নাকি আবার আচ্ছা অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ তাই না অ্যাডভার্বের বাংলা কি ক্রিয়া বিশেষণ। ঠিক আছে একটা আছে বিশেষণের বিশেষণ আমি শুনছো উদাহরণ দিতে পারবা পারবা তুমি পারবা তোমার দাঁত বের করা হাসি দেখতে একদম ভালো লাগে না। এটা হচ্ছে বিশেষণের বিশেষণ বলার সাথে তোমার দাঁত বের করছে। ভয় পেয়ে গেছে মেয়েটা। আচ্ছা এই যে দাঁত বের করা হাসিটা কি বিশেষ্য না এই দাঁত বের করা এই পুরোটা হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষের বিশেষ। বিশেষণের বিশেষণ অতি ভালো। হ্যাঁ অতি ভালো এটা কিছু মনে করে না। অতি ভালো ভালোরও ভালো। হ্যাঁ দেওয়া যায় বাট সেটা তুই না। হ্যাঁ পড়ান। আচ্ছা দাঁত বের করা হাসি ভালো সাথে সাথে মনে হয় দাঁত বের করে হাসা শুরু করছে। হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে এদের বডিতে এখন এই বাইরের জায়গাটা এইটা এই জায়গাটা কি এই জায়গাটা কি তাহলে এইটা কি আকাশ মানে বডি মনে করো তারপর ধরে নিলাম জায়গা নাই। যাই আছে তাই দিলাম আমরা খাতাটাই ঘাস শুনিয়ে বডি এখন কথা হচ্ছে তাহলে এই যে জায়গাগুলো কি হিমোসিল। এগুলা হিমোসিল না এই হিমোসিলে এদের বডিতে মেইন যে এক্সক্রিটেড ওয়েস্ট বা এই দূষিত যে পদার্থ তৈরি হয় তার নাম হচ্ছে পটাশিয়াম ইউরেট বা এটা বলা হয় PU পিউ। পটাশিয়াম ইউরেট এগুলো মুছে দিলাম তাহলে আমাদের একটু জায়গা দরকার তো এখানে আমার ভিতরে রিঅ্যাকশন লিখতে হবে তো এটা হচ্ছে PU দেখো PU এটা পটাশিয়াম ইউরেট মনে থাকবে নামটা লিখে নাও এখানে P হচ্ছে পটাশিয়াম কোথায় লিখবো? ওইখানে। SIUM একটা নোটে লিখে নাও PU পটাশিয়াম ইউরেট URAT ওই যে ওখানে লিখবা এটা সাইড নোটে নিচে দেখাইলেই হবে পটাশিয়াম ইউরেট এটা আপাতত না হলে চলবে। এরপরে আরেকটা এদের এদের বডির যে এক্সক্রিটেড ওয়েস্ট আছে সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর একটা যেটা প্রচুর পরিমাণে এদের এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যখন শেষের দিকটা কি শোষণক্ষম অঞ্চল না শোষিত হবে শোষণ হওয়ার ক্ষেত্রে সব থেকে ছোট জিনিস কোনটা সব থেকে ছোট পদার্থ এগুলো শোষণ হবে না কার্বন ডাইঅক্সাইড। এর থেকেও ছোট আছে সেটা কি পানি পানি আছে না তাহলে এগুলা শোষণ হওয়ার আগে তো পানি তো আসবে সে বোঝো নাই এই যে আমাদের যখন ক্যাপিলারি এক্সচেঞ্জ পড়িয়েছিলাম বলেছিলাম যে কোনো জিনিস শোষণ হতে হলে আগে তো পানি শোষণ হবে তাই না কারণ পানি থেকে ছোট আর কেউ নাই তাহলে এখানে একই সাথে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াটার এই W দিয়ে দাও ওয়াটার বা ডাইরেক্ট H2 দিয়ে দাও কোনো সমস্যা নাই বুঝতে পারছো তাহলে এই জিনিসগুলা এই এই পটাশিয়াম ইউরেটটা এরপরে কার্বন ডাইঅক্সাইড এবং এবং ওয়াটার এই জিনিসগুলো কি হবে শোষণ হবে শোষণ হয়ে কোথায় আসবে শোষণ হয়ে কোথায় আসবে বলো এই 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 যে এই যে না ডাইরেক্ট এখানে আসবে না আবার এখানে কাহিনী আছে মেলা এইটা হচ্ছে এই যে দূরবর্তী যে ডিস্টাল এন্ডটা আছে এই এন্ডের শোষণ হবে এবং শোষণ হয়ে কোথায় আসবে এখানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ভিতরে এখন ভিতরে চলে আসবে মনে করো মাঝখানে ডট দিয়েছি কেন মাঝখানে অনেক জায়গা আছে এবং গোড়া দেশীয় জায়গাটা দেখো যে ব্রাশ বর্ডার থাকে প্রান্তীয় অঞ্চলটা কিন্তু ব্রাশ বর্ডার থাকে না বুঝতে পারছো আমার কথা হচ্ছে এই অঞ্চলের শোষণ হলো না কেন এটা অনেক মোটা রিজন এই জন্য শোষণ হতে পারে না এই জন্য এই রিজন দিয়ে শোষণ হয় বুঝতে পারছো এর মেমব্রেনটা এই যে এই পাশের যে মেমব্রেনটা না এটা অনেক বেশি ঠিক থাকে ঠিক তো বুঝো মোটা পুরু এরকম থাকে যার কারণে এই অঞ্চল দিয়ে খুব বেশি শোষণ হতে পারে না এই অঞ্চল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি বলে মানে সিক্রেশন অথবা আমরা কি বলে এটাকে ক্ষরণ ঘটে আর কি তাহলে মেইনলি অ্যাবজর্পশনটা ঘটলো এই জায়গা দিয়ে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে চলে আসলো দেখো CO2 প্লাস PU প্লাস W চলে আসলো
এইখান থেকে এরা রিয়াক্ট করে এখান থেকে দেখো কি কি জিনিস তৈরি করে হচ্ছে তিনটা জিনিস তৈরি করে। এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, শোষণ হয়। এই শোষণ হওয়ার পরে এই জিনিসগুলো রিয়াক্ট করে এখান থেকে তৈরি করবে হচ্ছে তিনটা জিনিস। উল্টা জায়গা এই পাশে জায়গা আছে নাকি? বুঝো নাই? সামনে থেকে দেখতেন, এই পাশে কি শোষণ হয়? তো উল্টা দেখতেন। উল্টা করতাম, একই কথা রে বাবা। তুমি সেই দেওয়া সমস্যা নাই, তোমাদের বুঝতে মানে উল্টাই দেওয়া। যাই হোক, তো এই দিকটা এই পাশে দিয়ে দিলে বারবার তো এই পাশে আমার যায় না, বুঝো না? আমি তো এই পাশে বারবার হেলে হেলে থেকে কমতে পড়ে যাই, এটা মনে হচ্ছে আমার। আচ্ছা, এই পাশে আমার রিয়েকশন কথা ইজি, এই জন্য আমি এই পাশে নিচ্ছি। তো তোমার ওই পাশে সুবিধা, তুমি ওই পাশে নিও, কোনো সমস্যা নাই, যে পাশে খুশি দাও। তাহলে এইখান থেকে কি কি তৈরি হবে দেখো, তিনটা জিনিস তৈরি হবে। ওয়াটার তো থাকবেই, ওয়াটার রিয়াকশন করে যতই রিয়াকশন করা যায় করো, জীবনে ওয়াটার শেষ হবে না, বুঝতে পারছো? ওয়াটার, হ্যাঁ, প্লাস কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইডটা এখানে আর কার্বন ডাইঅক্সাইড থাকবো না, এখানে এটা কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট ফর্ম করে ফেলবে, তখন এটা হয়ে যাবে পটাশিয়াম বাইকার্বনেট, পিবি। এখানে লেখো পটাশিয়াম বাইকার্বনেট। আর চাইলে তুমি ইয়া যদি দেখাতে চাও দেখাবা, পটাশিয়াম কে HCO3 যেটা দেখাবা, কোনো সমস্যা তো নাই। এইটা বাইকার্বনেট, জানো তো পটাশিয়াম বাইকার্বনেট, এইটা আসবে। প্লাস এখানে মেইন যে এক্সক্লুডিভ ওয়েস্ট এটা হচ্ছে ইউরেটের সংকেত দিতে PU। এই পটাশিয়াম ইউরে তো PU ছিল, পিউই পিউ আসবে কেন আবার? এখানে তো PU আসবে না, এটা তো না 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 ওটা বলতেছি না, বললাম এইটা হচ্ছে UA মানে ইউরিক অ্যাসিড। পটাশিয়াম ইউরেট তো PU, আর আর এটা তো PB। ও বলছে পটাশিয়ামের সংকেত, রাসায়নিক সংকেত। ইউরিয়ার নাম পড়ছো না? ইউরিয়াটা কেমন থাকে মনে আছে? CONH2CO, বুঝো নাই? দুইবার এনএসটি থাকে। হ্যাঁ, দুইটা NH2 আসে, ওইখানে একটা আসলে পটাশিয়াম দিয়ে দিবে, এর পটাশিয়াম ইউরেট। ওটা আরো বড় হয়ে যায়, তখন যা লেখা এটাই তো ভালো। ইউএ মানে কি? ইউরিক অ্যাসিড। এই ইউএ হচ্ছে ইউরিক অ্যাসিড, লিখে নিবা ইউএ। তাহলে এই মেইন যে এক্সক্লুডিভ ওয়েস্ট এদের বডিতে তৈরি হয়েছিল, হিমোসিলে তৈরি হয়েছিল, সেটা কি ছিল? পটাশিয়াম ইউরেট, জানো তো? কিন্তু যখন এক্সক্লুডিভ ওয়েস্টটা এক্সক্রিট হবে, মানে বডি থেকে বের হয়ে যাবে, সেটা কি হিসাবে বের হয়ে যাবে? সেটা বের হয়ে যাবে হচ্ছে ইউরিক অ্যাসিড হিসাবে, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই যে পটাশিয়াম বাইকার্বনেটটা তৈরি হলো, এই জায়গাটা অ্যাবজর্ব হয়েছে। পটাশিয়াম বাইকার্বনেটটা ভালো জিনিস, বাইকার্বনেট বাফার টাইপের না, বডির পিএইচটা মেইনটেইন লাগবে এটা, বুঝতে পারছো? এটা যদি বের হয়ে যেত তো শেষ, তো বাঁচবেই না। তো এটা আবার এখান থেকে বের হয়ে এত চলে আসবে পটাশিয়াম বাইকার্বনেটটা, বুঝতে পারছো? এরপরে এই যে ওয়াটারও কিছু পরিমাণ বের হয়ে চলে আসবে এখানে, তাহলে এই পিবি চলে আসলো, ওয়াটার আবার চলে আসলো কিছুটা। এখন তাহলে বাকিটা এই যে ইউরিক অ্যাসিডটা, এটা এখানে চলে আসবে। তবুও ইউরিক অ্যাসিড এখানে, ইউরিক অ্যাসিডের পাশাপাশি ইউএ তো চলে আসবে, এবং কিছু পরিমাণে আরো যে জিনিস চলে আসে সেটা হচ্ছে ওয়াটার, W প্লাস ইউএ, ইউরিক অ্যাসিড এখানে চলে আসলো, বুঝতে পারছো? এই বুঝো নাই? আচ্ছা, তাহলে ওয়াটার এবং ইউরিক অ্যাসিড এখানে চলে আসলো, ওয়াটারটা এখানে, তাহলে এই জায়গাটা দিয়ে আবার ওয়াটার কিছু পরিমাণে রিয়াভাবে চলে যাবে, মানে কোলন এটা না, দেখো এ কিন্তু কোলন ছিল, কিছু পরিমাণ ওয়াটার এবং ইউরিক অ্যাসিড কোথায় চলে আসলো? কোলনে চলে আসলো। মানে ইউরিক অ্যাসিড পুরোটাই এবং ওয়াটারের কিছু অংশ, মানে ইউরিক অ্যাসিডটা ওয়াটারের সাথে মিশে মেইনলি, বোঝাচ্ছে এটা যে এটা এখানে চলে আসলো কোথায়? এইটা কোন জায়গা? এইটা কোন জায়গা ছিল? মেসেন্টেরন। আর এটা কোলন। ও সরি, ইলিয়ামের পরে কোলন নাকি? ভুল বললাম, উল্টা লিখে ফেললাম নাকি? উল্টা বলছি? আগে ইলিয়াম না? আচ্ছা, ইলিয়াম, হ্যাঁ, ইলিয়ামের পরে কোলন, আমরা ইলিয়াম। তাহলে ইলিয়ামে চলে আসলো, ইলিয়াম বা ইলিয়ামের পরের রিজন কোলন, ওই রিজনটাতে যা চলে আসবে, এবং সামনের দিকে কি যেতে থাকবে। তাহলে এবং যেতে যেতে যাত্রা পথে এই ওয়াটারটা একদম অ্যাবজর্ব হতে হতে 100% অ্যাবজর্ব হয়ে যাবে, বুঝতে পারলা? তাহলে ওয়াটারটা যদি 100% অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে থাকবে কি? ইউরিক অ্যাসিড।
হ্যাঁ এই শুধুমাত্র ইউরিক অ্যাসিডটা। এখানে নাকি H2O প্লাস ইউএ লিখবো নাকি? আপনি যে দিছেন ওখানে কোনটা মাঝখানে প্লাস দিব নাকি এমনি লিখবো? লাগবে না, এমনি দাও। প্লাস দিতেছিলে দাও, তাও সমস্যা নাই, এটা কোনো বিষয় না। প্লাস আমি এখানে আর কি তীর দিতে হবে জন্য প্লাসটা মিশিয়েছি। আচ্ছা, তো এরপরে এই ইউরিক অ্যাসিডগুলো এবার কার সাথে মিশে বের হয়ে চলে যাবে বলো? স্টুর আছে না, ফিসেস বলে যেটাকে, এই মলের সাথে মিশে বডি থেকে বের হয়ে চলে যাবে। এবং এইটা মোটামুটি পুরোটাই সলিড, মানে 100% যে ওয়াটারটা আছে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এই জায়গায়, মানে কোনো ওয়াটারই বডি থেকে বের হতে দিবে না। বুঝতে পারছো? তো তাহলে এইখানে এখন ওয়েস্টটা বডি থেকে বের হচ্ছে কোনটা? এই যে ইউরিক অ্যাসিড যেটা আছে এইটা বারে বের দিয়ে চলে আসবে, চলে একদম বডি থেকে বের হয়ে চলে যাবে। বুঝতে পারলা? তাহলে এইটা ছিল হচ্ছে ওদের হচ্ছে অ্যাসিস্ট্যান্টটা। এই কিন্তু পরীক্ষা আসে ডাইরেক্ট, বুঝিও টু মাচ ইম্পর্টেন্ট। দাগাও 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 ভাই মার্কেটটা দিয়ে লাগাই দেন না না, এই যে লাল কালার। আচ্ছা দাও। আরে মার্কা যখন হাতে থাকে তখন না সুযোগ করে দেই। ও 2-3 পেজ নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমারটা তো কষ্ট গেছে। ভালো আছে, নতুন লেগেছে। ও দাগানোই আছে, তোমার কোনো আগেই দেখাই দিছিলাম ওই তোমার না পরীক্ষা না, এটা কেন জানি নাই। সাপোর্টে নাই। ইম্পর্টেন্ট ভেরি মাচ, তাই না? হ্যাঁ, এরপরে আরো কিছু আছে, ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এটুকু ইম্পর্টেন্ট যে নামগুলো মনে রাখবা। ইউরেট কোষ থাকে। এই সকালবেলা ঠান্ডা আর ভালোই লাগে না, ঠান্ডায় আসছে আর কিছু উল্লুক থাকে না, বাসের সাথে জানলা খুলে দিয়ে বসে থাকে এই ঠান্ডার দিনে, কেমন ডাকটা আসে। এত সকালে বাস পান? ভয় লাগে কিসের? বাসের না, মানে ডাকাতি। ছিনতাইকারী। ওটা ওই সিনবিড়ি অঞ্চলটা প্রচুর ছিনতাই হয়, আমার হলটা তো এখানেই। অন্য দিকে ঘুরে আসবেন। ভোরবেলা সময় লাগবে না, তো সময় আছে, সকালে উঠে কোনো রকম দাঁতটা ব্রাশ করে চলে আসি। আমার মনে করো তো সব ওকে আমার হল থেকে ডেডিকেট যাওয়া লাগবে হেঁটে, ওইখানে গিয়ে রোডটা ক্রস করা লাগবে ওভার ব্রিজ দিয়ে, তারপরে এখানে বাস পাইতে 15-20 মিনিট নাই। আমি আমার গেটের সাথে বাসা জাস্ট টুক করে রোডটা পার হয়ে বাসে উঠি। ওখানে তোমার ওভার ব্রিজও লাগে না, জাস্ট টুক কাটা আছে, টুক করে কাটা দিয়ে পার হয়। আর ওখানে রোড পাড়া এত রিস্কিও না, কারণ গাড়ি ঘোড়া এত দূর আসতে হয় না, বিট আছে 2 পাশে। হ্যাঁ, তো কিন্তু ভয় লাগে ওই একটাই যে ছিনতাই, কারণ ওই জায়গায় ভোরবেলা ছিনতাইকারী। হ্যাঁ, থেকে উঠে একবার এক ম্যাজিস্ট্রেটকে ছিনতাই করছে। ম্যাজিস্ট্রেট বোঝো, ওর কাছে রিভলভার থাকার কথা, আমি জানি না কেন ছিল না। ম্যাজিস্ট্রেট বাস থেকে নামছে ভোরবেলা, ওটা ছিনতাই করে নিয়ে গেছে, মানে ছিনতাই করে সব কিছু নিয়ে গেছে। ম্যাজিস্ট্রেট চিন্তা করো, ও চোর তো জানে রেজিস্ট্রেট। ওইটাই জানেন। কিন্তু তাও তো নিয়ে গেছে, সাকসেস ওরা। ফেকাকে কি খাতা দিতে পারবেন? ও খাতা তোমার নিয়ে আসছি, আমি বলবো না, এটা তোমার নিয়ে গেছিলাম। দেখো দেখো ঠিক আছে কিনা। ফুল একটু দেখি। এত সুন্দর লাগে লেখা। হ্যাঁ, আমার বান্ধবী। বহুত সুন্দর হাতের লেখা। না, ও খুব কেয়ারফুলি করছে, আমার যত মনে পড়ে, দেখো খুব সুন্দর করে আর কি দাগ দুগ টেনে খুব কেয়ারফুলি করছে আর কি। ওকে আমি এর আগেও কাজ দিয়েছিলাম, তো লীরা লীরা যার কথা বলি না, তোমাদের সিনিয়র, এবারে যে পরীক্ষা দিচ্ছে, আরে একটা মাসের জন্য ফাইনাল মেডিকেলে, আশা করতেছি যে ওইটা হয়ে যাবে। তো এই আর কি, অনেক ধৈর্য নিয়ে লিখছে। হ্যাঁ হ্যাঁ, ও অনেক ভালো লেখে আর কি, কত 25-26 পেজের কথা বললো আমাকে আর কি। পেমেন্ট আমি দিয়ে দিব, পরে আমাকে দিয়ে দিন। বহুত সুন্দর হাতের লেখা। ও আর কেয়ারফুলি করে এগুলা। আর ও এখন এই যে ইয়াতে পড়ায়, তো ইফাদের ভাষায় পড়ায়, মানে ইফাদের ভাষা বলতে ইফাদের ছোট বোনকে পড়ায়। হ্যাঁ, ও আপু আমার কাছেই জোর করে ধরে বেঁধে পড়াইতে পারি না, আর আপুদের কাছে দিলেও পড়বে মনে করো, তবে আপু আছে, হ্যাঁ
আচ্ছা, তো তাহলে এক্সক্রিটরি সিস্টেমটা ইউরেট কোষ আছে যেটা ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে এদের বডিতে, যেটাকে আমরা ইউরেট কোষ, ইউরেট কোষ দিয়ে কিছু পরিমাণ পদার্থ বের হয়ে যেতে পারে। এরপরে ইউরিকোস গ্রন্থি আছে, এখানেও চলে যায় নেফ্রোসাইট, কিউটিকল, ওই যে আছে না ওই খোলস মোশন করে না, খোলস মোশন করে যেটাকে মোল্টিং বলে, সামনে আমরা দেখবো, ওইটার মাধ্যমে কিছু পরিমাণে যে খোলসগুলোর সাথে বর্জ্যপদার্থ বডি থেকে বের হয়ে চলে যায়। আচ্ছা, তো এই ছিল আমাদের রেচন। এরপরে যেটা বলছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, ওটারই জায়গা কি আমারটা জায়গা কোনটা দেখেছেন? আচ্ছা, আর সময় হুট করে দিয়ে দেবো। না যে ম্যাথি যে নালিকার বডির মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। সংবেদীয় অঙ্গ, এগুলো সাধারণত জীবনে পরীক্ষায় আসতে দেখি নাই আমি। এমসি কাছে আসতে পারে। ঘ্রাণ, স্পর্শ ইন্দ্রিয় আছে, ঘ্রাণ এই যে ইন্দ্রিয় এটা আছে, ইম্পর্টেন্ট। খুব স্বাদ ইন্দ্রিয় আছে, দর্শন ইন্দ্রিয় আছে, শ্রবণ ইন্দ্রিয়, এগুলা। ও, শ্রবণ ইন্দ্রিয়টা আসে। শ্রবণ ইন্দ্রিয়টার নাম কি? শ্রবণথলি বা টিম্পেনাম, এই নামটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। TYMPHES মনে হয়, টিম্পেনাম, PANEM, টিম্পেনাম, বুঝতে পারছো? কিসের নাম? এটা হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়র নাম, শ্রবণ ইন্দ্রিয়। হ্যাঁ, হিসেবে কাজ করে এটা। আর বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। সংবেদীয় অঙ্গ আর কি আছে? টাইরোজেন সেল আছে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। টিম্পেনামের জন্য টিম্পেনিক পর্দা থাকে আবার। আচ্ছা, এটা কোথায় থাকে? এটা আবার শ্রবণ ইন্দ্রিয় থাকে হচ্ছে উদরের 1 নাম্বার সেগমেন্টে, ফার্স্ট সেগমেন্ট অফ অ্যাবডোমেন, ওইখানে থাকে হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, তো ওই যেটা প্রফেশনাল ছিল, ওটা আমি দেই নাই কি জন্য? ও আমার ব্যাচেরই, কিন্তু কথা হচ্ছে ওরে দেই নাই কি জন্য? ও মানে কোনো রকম খালি চালাই দেবে, বুঝো নাই? ওই জন্য প্রফেশনাল কোন রকম চালাই দেবে এখানে? প্রফেশনাল আমার সময় করে অনেক প্রেশার থাকে না করে। ও তো ওর কাজই খালি এগুলো লেখা, টিউশনও করে না, কোনো কাজ নাই, খালি স্বাধীন বসে বসে এগুলো লেখে। এর অ্যাসাইনমেন্ট ওর পড়াশোনার সময় পড়াশোনা করে, বুঝো নাই? যখন কোনো রকম পড়াশোনা থাকে তখন তো লেখে না। আর জিওগ্রাফিতে পড়ে তো খুব যে পড়াশোনার পেশা সেটাও তো না, আমিই পড়ি না আর ওরা। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে যে মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দর্শন কৌশল এবং যেটা আছে আলো, যেটা। তাহলে এবার তো আমাদের 2টা লেকচার লাগবে, 2 লেকচারে হয়তো শেষ করে দেওয়া। আজকে টাইম আছে কি দেখো তো, কটা বাজে? 40, 9টা 40। ও, তাহলে আরেকটু খুব করে একটু পরে ফেলি, আর একদিন জোরে টান দিয়ে দিলে মনে করো ওইটা শেষ হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ বলে না। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা খুব খুশি হয়েছে। আরে ভাই, বুঝাস প্র্যাকটিক্যাল করা তো প্যারা। আসলে আমারও প্যারা লাগে, আমিও নিজেগুলো করতেছি না, এর খালি দেওয়ার ধারা দিই, বিরক্ত লাগে। এমন ছোট ভাইটা হয়েছে, ওরে কই দিলে দেখে দেখে দেখ, তো সে ছোট না, বোঝে না লেখাটা, খালি ভুল করে রাখি। আমি কি করবো? যা আছে আছে 1 মার্ক দেয়, একটা প্র্যাকটিস দিলে 1 মার্ক। ভালো হলে দেবে 8, খারাপ হলে দেবে 6-7, মানে 0.1, 0.2। এগুলো করলে খুব বেশি চায় আসে না আমাদের কিছু, যা দেওয়ার নিয়ম। একটা লেখায় 1 মার্ক, মানে একটা এক্সপেরিমেন্টে 1 মার্ক থাকে, 1 মার্ক লাগবে না। এরকম 10টা 12টা লিখে মনে করো, তাও অনেকগুলো 1 মার্কের কম। অনেক খাতায় দেখা যায় যে 12টা 13টা এক্সপেরিমেন্ট লেখা লাগে, 12টা 13টা মিলে 10 মার্ক। একটা কয় মার্ক হয়? 1 মার্কের না, 0.9 সামথিং। আচ্ছা, এবার আসছে ঘাসফড়িং এর দর্শন যে অঙ্গ আছে, দর্শন অঙ্গের মধ্যে প্রধান যে অঙ্গটা আছে, এদের ওসেলি ছিল, মনে আছে? ওসেলি বা সরলাক্ষী, এগুলা কিন্তু মেইনলি ওসেলি বা সরলাক্ষী ছিল। ওরা দেখতে এত বেশি রোল প্লে করে না, অল্প রোল আছে ওর, কিন্তু মেইনলি প্রধান যে দর্শন অঙ্গটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড আই বলা হয় এটাকে।
কম্পাউন্ড আই, অথবা এটার নাম হচ্ছে কি বলে যৌগিক চোখ। বা এটার আরো নাম ছিল, ও যেটা বললো পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী বলা হয়। তো এইটা দেখতে কিন্তু বিশাল, যে বড় বলের মতো মাইসেলিগুলো দেখছিলাম না, যেমন এই লিপিড দিয়ে এরকম মাইসেলি গঠিত হয় না, বড় কাইলোমাইক্রন যেটা বললাম, এই কাইলোমাইক্রনের মতো বিশাল বড় থাকে এরকম। সো তার একটা যদি নেই, এখান থেকে একটা যদি নেই, এটার নাম হচ্ছে, এর যে ইউনিট, এর যে একক আছে পুঞ্জাক্ষীর, এর একককে বলা হয় ওমাটিডিয়াম বা ওমাটিডিয়া। ওমাটিডিয়ামটা হচ্ছে সিঙ্গুলার, ওমাটিডিয়া হচ্ছে প্লুরাল, হচ্ছে OMATIDIUM, ওমাটিডিয়াম। আচ্ছা, বুঝতে পারছো? ওমাটিডিয়াম বা বাঙালি লিখছো? আচ্ছা, তাহলে এই ওমাটিডিয়াম কতগুলো থাকে? এরা মোটামুটি একটা কম্পাউন্ড আইতে, এটা যদি ওয়ান কম্পাউন্ড আই নেই, সেখানে থাকবে হচ্ছে 2K ওমাটিডিয়াম। OMATIDIA, হ্যাঁ হ্যাঁ লেখো, সমস্যা নেই তো। একটা পুঞ্জাক্ষী বা একটা যৌগিক চোখ বা কম্পাউন্ড আই যেটা, এইটাতে থাকে হচ্ছে মোটামুটি 2000 থাকে আর কি ওমাটিডিয়া, পুরোটা লিখে ফেলছি। আচ্ছা, তো এইটা হচ্ছে স্বচ্ছ কিউটিকল দিয়ে আবৃত, এবং এটা যদি স্ট্রাকচারটা এবার ড্র করবো, যদি দেখো এবার এটা লিখতে পারছো না। এবার আসি হচ্ছে ওমাটিডিয়াম, একটা সিঙ্গেল ওমাটিডিয়াম দেখতে কেমন। দেখো এই যে এরকম একটা ড্র করবা, এটা আমি পরীক্ষার আগে দিন আঁকা শিখছিলাম। শিখছিলাম? পরীক্ষার আগে তোমাকে না দেখাইলাম আমি? হ্যাঁ, ওই তো, ওই দিনই তো, পরের দিন পরীক্ষা ছিলাম আমার। আচ্ছা, এখানে কি জায়গা হবে? ওখানে না, বিশাল লম্বা, এখানে কেমন হয়, ওটা হইতে পারে। আচ্ছা, এরপরে এইটার ঠিক নিচে এই বরাবর একটা ট্রায়াঙ্গুলার একটা এরকম কোণ ড্র করবা, ঠিক নিচে এরকম ত্রিকোণাকার একটা কোণ ড্র করলা। আচ্ছা, এরপরে এই বরাবর বা এটা আরো একটু মনে হয় দিতে, বেন্ড দিতে পারলে আরো বেটার হতো এরকম। হ্যাঁ, এটা মোটামুটি সুন্দর হয়েছে। এবার এই বরাবর এখান থেকে একটা কোষ ড্র করবা এরকম করে, একটা কোষ কিন্তু। আচ্ছা, তো এইটা কিন্তু এইভাবে একটা কোষ, এরা একটা কোষ পুরোটা, বা নিউক্লিয়াসটা এখানে না দিয়ে আর উপরে দিলে বেটার হয়। এখানেই দাও, সমস্যা নেই, চোখের মতো লাগতেছে কি সুন্দর। এরপরে এইখান থেকে এই বরাবর এইখানে একটা কোষ থাকে এরকম, আরে বেশি লম্বা হয়ে গেল, 10-এ কি রেজাল্ট হয়ে আসবে? না, আসবে না। আচ্ছা, তো এরপরে দেখো এইটা যেটা, এইটা কিন্তু একদম ফাঁকা থাকা, এটা লেন্সের মতো কাজ করে, নাম হচ্ছে কর্নিয়া। এইখানে আবার কোষ থাকে, এরা দুটো আবার কোষ, মাঝখানে জায়গাটা আবার ফাঁকা, ওইটা আবার এর মতো কিসের মতো জানো, এইটা আবার এর মতো হিসেবে কাজ করে লেন্সের মতো। এখানে তো অনেক কিছু বোঝানোর রে, এই সময় তো এত মনে হচ্ছে পাচ্ছি না আজকে। চিত্র আঁকে দেন। এইটা হচ্ছে লম্বা, এইটা মুছবা না, হ্যাঁ, বিকালে এরকম বেশি মুছে দিবে। পরে ভাই এসে কবে কি ভূত ভূত, ভাই এসে কবে ভূত পড়ো তোমরা। উনি বলে কি বলছিল গ্রুপে, শুনছস? বলছে যে টপিকটা পড়বো, ওই টপিকটা পড়ে। কোন টপিক? ওই যে কি
আচ্ছা, এইটা হচ্ছে ভিত্তি পর্দা, এবং এই ভিত্তি পর্দার শেষে এরকম কিছু ছোট ছোট বড় জিনিস ইয়া থাকে, এগুলো হচ্ছে নার্ভ ফাইবার। এবার আসি, এইটা আবার এরকম এরকম থাকবে। চাইলে এটা একবারে কালো করে দাও, সমস্যা নাই। এবার স্যার আমাদেরকে দেখাইতেছে যে পেন্সিলের মাথা দিয়ে টান দিবা, এইভাবে চিকন দাগ হবে, এবার দিয়ে টান দিবা মোটা দাগ হবে। কি বলে স্যার বুঝাইতেছিল, দিচ্ছি যদি হালকা করে দাগ দিতে চাও তাহলে এইবার দিয়ে দাগ দিবা, এরকম করে দাগ দিছে। আর যদি গাঢ় করে দাগ দিতে চাও তাহলে উপর দিয়ে দিবা, মানে ইয়া করে দিবা, উপর দিয়ে দিবা। এখন দাগ এইটা হয়ে গেছে মোটা, এটা হয়ে গেছে চিকন। উল্টো হয়ে গেছে মানে। মার্কার দিয়ে তো হয় না, বুঝো না, যে মোটা করে এরকম করে আমরা ঘষবা তাহলে দ্রুত হবে। তো দেখি এটা দিয়ে মানে ধীরে হয়। আচ্ছা, এরপরে দেখো এইবার আবার এবার তো আর একটা জিনিস দিতে হতো, আর এটা মোটা হয়ে গেছে আমার বেশি। আচ্ছা, সমস্যা নাই। এইবার আবার একটা জিনিস আছে এরকম, এইরকম একদম এই পর্যন্ত লম্বা। আচ্ছা, এইটা আবার এই পর্যন্ত লম্বা আছে, এটা ঠিক পাশ দিয়ে আর কি। নলেজ না, ওদের তো আবার কোশ্চেন ফটোকপি করা লাগবে। কয়জন করে? 4 জন, এখন মনে হয় আরো একজন অ্যাড হবে। অনিন্দিতা? হ্যাঁ, বায়োলজি বেস অনিন্দিতা ছিল না এতদিন, ও অ্যাড হওয়ার কথা। আচ্ছা, এবার আসি এইখান থেকে এই বরাবর আর একটা সেলের লেয়ার আছে, এই যে কোষের স্তর, এটা কিন্তু কোষ আবার, এবং এই বরাবর থেকে একটা আর একটা সিট থাকে এরকম। অনিন্দিতা মেয়েটা ভালো আছে, পড়াশোনা করে, ভদ্র সদ্র আছে। আমি থেকে অনেক আচ্ছা, না, কারো তুলনা দেই নাই, জাস্ট বললাম। না না, আমি দিলাম, সমস্যা নেই। তোর মাথায় সমস্যা। অনিন্দিতার বাসা বেরো, আমার সাথে আসছে, এখানে নামছে। এই ট্রাই করে এটা নামও স্যার, এত কষ্ট করে নেক্সট দিন আবার এসে ড্র করা লাগবে। আচ্ছা, আপনি আসে দেখেন মেকা রাখবেন। বাবা, আচ্ছা, তো দেখো এই যে উপরে যেটা আছে এটার নাম হচ্ছে কর্নিয়া, CORNEA, কর্নিয়া, বাংলা দিয়ে রাখো তোমরা, সমস্যা নাই। কারণ এইটার ঠিক নিচে যে দুইটা কোণ আছে, এই যে কোষ দুইটা আছে না, এই দেখো এইটা ঠিক নিচে যে কোষ দুইটা, এদিকে এদিকে একটা, এদিকে একটা, এদিকে যেগুলা, এটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। এখানে উল্টো করে দিয়েছি কিনা যায় না, ক্রিস্টালাইন। আচ্ছা, এই যে এইটা ঠিক নিচে যে দুইটা কোষ, এই যে এই দুইটা দেখো, এই দুটোর নাম হচ্ছে কর্নিয়াজেন সেল বা কর্নিয়াজেন কোষ। এইটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন, TALINE, ক্রিস্টালাইন কোন। এর এর এই দিকে বাইরের দিকে যে দুটো আছে এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন সেল বা ক্রিস্টালাইন কোন কোষ। এই যে এই পাশে দুই পাশে যে গ্লাস এটার নাম হচ্ছে আইরিশ, আইরিশ পিগমেন্ট সিট। হ্যাঁ, পিগমেন্ট সিট, SEATH, সিট বা আবরণ। সিটের বাংলা কিন্তু আবরণ, বুঝতে পারছো? পিগমেন্ট মানে রঞ্জক, আইরিশের বাংলা নাই। ক্রিস্টালাইন কোন। হ্যাঁ, এরপরে এখানে মেইন যে রোল প্লে করে যেটা, মানে আমাদের রেডিনার মতো কাজ করে যেটা, সেটার নাম হচ্ছে এখানে রেডিনা না, ওটার নাম হচ্ছে র্যাপডোম। আমাদের যেটা রেডিনার মতো কাজ করে সেটা এখানে এসে হয়ে যাবে র্যাপডোম।
তাহলে RABDOM র্যাবডম। এরপরে র্যাবডমের পরে আইরিশ পিগমেন্ট সিথ। আচ্ছা, এরপরে এই র্যাবডমের দুই পাশে যে কোষগুলো, এগুলোর নাম হচ্ছে রেটিনুলার কোষ বা রেটিনুলার সেল। TINULAR রেটিনুলার সেল বা রেটিনুলার কোষ। এরপরে হচ্ছে এই নিচে যেটা আছে এটার নাম হচ্ছে, এটা একটা সিথ, এটার নাম হচ্ছে রেটিনাল সিথ। আইরিশ পিগমেন্টের ভুল লিখছেন। আইরিশ পিগমেন্ট সিথ, SEATH, এই যে নিচে লিখছে দেখো রেটিনুলার সিথ। সিথ মানে হচ্ছে রঞ্জক আবরণ, এগুলা কিছু না, অকোষীয় কিন্তু সব। এই যেখানে যেখানে সেল দিছি, একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, এগুলো হচ্ছে শুধুমাত্র কোষীয়, আর বাকি সব অকোষীয়। আচ্ছা, এরপরে এই যেটা, এটার নাম হচ্ছে ভিত্তি পর্দা একটা, বা এটার নাম হচ্ছে কি বলে, বেসমেন্ট মেমব্রেন। সিথ মানে কি বলছেন, আবরণ? হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেন। এরপরে নিচে যেগুলা আছে এগুলাকে কি বলা হয়? নিচে যেগুলা, এগুলার নাম কি বলো? নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার চাইলে তোমরা সব বাংলা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন। বুঝছো? এইটা তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক, আমাকে সুন্দর করে ড্র করে দেখাবা। বইয়ের মতো সুন্দর করে ড্রয়িং করছি, হয়ে গেছে। আর হ্যাঁ, আবার বাসায় ড্র করবা। না, এটাই আমি বোর্ডে রাখবো। হ্যাঁ, আমার তাহলে দুইজন দুইটা বোর্ডে আট করে রাখবা। দুইটা হ্যাঁ, একটাতে জায়গা হবে। এগুলো পাশে ড্র করবা, আপনি এগুলো পাশে বুঝাবেন ড্র না করবা। জায়গা। একটা মুছে আর একটাই বুঝাবো। এই তাহলে তোমাদের যদি লামিয়া আসবে কালকে, লামিয়া লামিয়া গোয়ার থাকবে। ও আর থাকবে, তিনজন তিনটা ড্র করবা। থাক, আমি খাতায় রাখবো। আচ্ছা, না বোর্ডে আঁকিছি বোর্ডে, আমি খাতায় রাখবো। বললে যে বোর্ডে রাখবা সে খাতায় লাগবে না, যে খাতায় আট করবা, যে সারা বোর্ডে রাখবা। খাতায় আছি বোর্ডে। এখন কে বোর্ডে আট করবা, কে খাতায় আট করবা, ডিসিশন নাও। তবে একজন অ্যাটলিস্ট বোর্ডে আট করে রাখিও, যদি ভাই এটা মিস হয়ে যায়। বুঝতে পারছো? হিসাবে তুমি আইসে এটা কি লিখছেন লাস্টে? বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেন আছে, নার্ভ ফাইবার আছে, এটা এই আর কি। এখন কথা হচ্ছে যে এটা এক্সপ্লেন করার মতো আর এত বিশাল টাইম দরকার, আধা ঘন্টা প্লাস দরকার তো নাই। হ্যাঁ, পরের দিন এইটা সহ ভিশন সহ শেষ করে ফেলবো। প্লাস পরেরটাতে যদি টার্ম দিতে পারি, হয়তো অনেক দূর যাওয়া পসিবল, যাওয়া যাবে কিনা দেখি, চেষ্টা করি। রূপান্তর পদ টানতে পারি কিনা নেক্সট দিন দেখি, চেষ্টা করবো। বুঝতে পারছো? মানে বাকি চ্যাপ্টারটা আছে, বাকি যা আছে কালকে শেষ করার সেটা তো ট্রাই করবো। বুঝতে পারছো? কি ড্র করলা এটা, এত মোটা হলো কি জন্য বলো তো সিটগুলো? এই পরে ভালো করে রাখবো। হ্যাঁ, এই জন্যই দিছি। বুঝতে পারছো এটা? তাহলে এগুলা এবার বাসায় শেষ করে ফেলিও।